হাই, নমস্কার বন্ধু। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বই থেকে দ্য বুক অফ নেচার নামক প্রোজ থেকে ইউনিট 1-এর এক্সারসাইজগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এক্সারসাইজের যে কোশ্চেনগুলো আছে তাছাড়াও সেই কোশ্চেনগুলো তো আছেই, এছাড়াও আমি আরও কিছু কোশ্চেন এক্সট্রা দিয়েছি তোমাদের যাতে সুবিধা হয়, সেই জন্য আমি আরও এক্সট্রা কোশ্চেন তোমার সঙ্গে এই কোশ্চেনগুলোর সঙ্গে পুট করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবেই আর দেখবে, তবেই তোমরা পুরো এক্সারসাইজগুলো এবং যে অ্যাডিশনাল কোশ্চেনগুলো আমি দিয়েছি সেই কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, আমাদের আছে টপিক দ্য বুক অফ নেচার ইউনিট 1-এর সমস্ত অ্যাক্টিভিটিগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা। ফার্স্ট অ্যাক্টিভিটি 1। তো অ্যাক্টিভিটি 1 এখানে বলা হয়েছে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। সঠিক উত্তরটি তলায় আন্ডারলাইন করতে বলেছে। তো তোমরা টেক্সট বইটা খোলো, তাহলে তোমরা দেখতে পাবে যে কি বলেছে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 আমি পড়ছি। আমি একদম উত্তর সহ পড়ব, তোমরা ভালো করে খেয়াল করবে। ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। প্রকৃতপক্ষে ভারত পৃথিবী পৃষ্ঠের একটি ক্ষুদ্র অংশ। ওকে, প্রকৃতপক্ষে ভারত পৃথিবী পৃষ্ঠের একটি ক্ষুদ্র অংশ। স্মল এখানে সঠিক আনসার। ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। প্রকৃতপক্ষে পৃথিবী পৃষ্ঠের একটি ক্ষুদ্র অংশ হলো ভারত। কোশ্চেন 2। ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। এখানে সঠিক আনসার হট। ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। কোনো এক সময় পৃথিবী এতটাই উত্তপ্ত ছিল যে সেখানে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা ভীষণ কঠিন ছিল। তো এখানে সঠিক আনসার হট। নেক্সট কোশ্চেন নাম্বার 3। ফসিল মানে জীবাশ্ম। জীবাশ্ম বলতে আমরা জানি তো প্রাচীন বা পুরানো জীবের দেহাবশেষ, সেটা হচ্ছে ফসিল। ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। ফসিল মানে কি? পুরানো বা প্রাচীন জীবের দেহাবশেষ। ওকে, ফসিল হলো পুরানো বা প্রাচীন জীবের দেহাবশেষ। ওকে বন্ধুরা, দেখো এই তিনটে কোশ্চেনই শুধুমাত্র অ্যাক্টিভিটি 1-এ ছিল। এই কোশ্চেনের বাইরে টেক্সট থেকে কিছু আমি অ্যাডিশনাল কোশ্চেন নিয়েছি, বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। একটা সহায়িকা বই থেকে নিয়েছি, কিছু ডাফ অ্যান্ড ডট থেকে নিয়েছি। ওকে, তো সেই কোশ্চেনগুলোই তোমাদের সঙ্গে এরপর আমি আলোচনা শুরু করছি। দেখো, কোশ্চেন 4। ডিউরিং রাইটিং হিজ লেটার দ্য ন্যারেটর ওয়াজ ইন এলাহাবাদ। ডিউরিং রাইটিং হিজ লেটার দ্য ন্যারেটর ওয়াজ ইন এলাহাবাদ। আমাদের বর্ণনাকারী এই চিঠিগুলি যখন লিখছিলেন তখন তিনি ছিলেন এলাহাবাদে। ওকে, এখানে এলাহাবাদটা হচ্ছে সঠিক আনসার। আমি আবার পড়ে দিচ্ছি, মানে সহ পড়ছি, তোমরা খেয়াল করবে, ভালো করে শুনবে। ডিউরিং রাইটিং হিজ লেটার দ্য ন্যারেটর ওয়াজ ইন এলাহাবাদ। এই চিঠিগুলি তিনি যখন তার মেয়েকে লিখছেন, তিনি মানে আমাদের বর্ণনাকারী কোথায় আছেন? তিনি তখন ছিলেন এলাহাবাদে। ওকে, নেক্সট কোশ্চেন 5। মিলিয়নস অফ ইয়ার্স এগো আওয়ার আর্থ ওয়াজ টু হট। এখানে সঠিক আনসার কিন্তু টু হট। তোমরা খেয়াল করবে, হট থাকবে, কোল্ড থাকবে, কিন্তু তোমরা সঠিক আনসার করবে টু হট। ওকে, দেখো, মিলিয়নস অফ ইয়ার্স এগো আওয়ার আর্থ ওয়াজ টু হট মানে লক্ষ লক্ষ বছর আগে আমাদের পৃথিবী ছিল খুবই উত্তপ্ত। টু হট মানে কি? খুব উত্তপ্ত। ওকে, এর সঠিক আনসার টু হট। কোশ্চেন 6। আওয়ার আর্থ ইজ মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। আওয়ার আর্থ ইজ মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। আমাদের পৃথিবী হয় লক্ষ লক্ষ বছরের প্রাচীন। আমাদের পৃথিবী কত? একদম লক্ষ লক্ষ বছরের প্রাচীন। সেটাই হচ্ছে মিলিয়নস, মানে হচ্ছে লক্ষ লক্ষ। তোমার ভালো করে খেয়াল রাখবে, অপশান থাকবে মিলিয়নস, থাউজেন্ডস থাকবে, 100 থাকবে, সেটা কিন্তু নয়। মিলিয়নস মানে লক্ষ লক্ষ বছরের প্রাচীন। বুঝেছো? নেক্সট কোশ্চেন 7। বিফোর ম্যান কেম টু দিস আর্থ দেয়ার লিভড অ্যানিম্যালস। ভালো করে শুনবে। বিফোর ম্যান কেম টু দিস আর্থ, এই পৃথিবীতে মানুষ আসার আগে
দেয়ার লিভড মানে এই পৃথিবীতে কারা বাস করতো, শুধুমাত্র প্রাণীরা বসবাস করতো। ওকে, এখানে অ্যানিম্যালস হচ্ছে রাইট আনসার। বিফোর ম্যান কেম টু দিস আর্থ দেয়ার লিভড অ্যানিম্যালস। কোশ্চেন 8, আওয়ার আর্থ ইজ নাও ফুল অফ ভ্যারিয়াস, আমি একদম এখানে দেখো আনসারটা একদম হাইলাইট করে দিয়েছি। আওয়ার আর্থ ইজ নাও ফুল অফ ভ্যারিয়াস টাইপস অফ নোন অ্যান্ড আননোন লিভিং বিংস। এইটা হচ্ছে যেটা তোমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছ, এটা একদম রাইট আনসার। আওয়ার আর্থ ইজ নাও ফুল অফ ভ্যারিয়াস টাইপস অফ নোন অ্যান্ড আননোন লিভিং বিংস। আর আমাদের এই বর্তমান পৃথিবীটা চেনা অচেনা প্রাণীতে পরিপূর্ণ। ওকে, আওয়ার আর্থ ইজ নাও ফুল অফ ভ্যারিয়াস টাইপস অফ নোন অ্যান্ড আননোন লিভিং বিংস। বর্তমান পৃথিবী আমাদের এই বর্তমান পৃথিবী চেনা অচেনা বিভিন্ন রকম প্রাণী বা উদ্ভিদ জগতে পরিপূর্ণ। ওকে, বন্ধুরা এরপরে আছে অ্যাক্টিভিটি 2। আর অ্যাক্টিভিটি 2 করতে বলেছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এখানে নিচের কোশ্চেনগুলোর পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। তো তোমরা ভালো করে শুনবে, আর এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে মানেগুলো বুঝবে, তাহলে কিন্তু নিজেরাই লিখতে পারবে। প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝবে এবং নিজেরা আনসার করার চেষ্টা করবে, তাহলে দেখবে নিজের মধ্যে কনফিডেন্স কিন্তু একদম 100% আসবেই। তোমরা কোশ্চেনটা শুধুমাত্র বুঝবে, তারপর যেটুকু বলতে বলেছে সেইটুকু লিখবে, একদম অ্যাপ্রোপ্রিয়েট লিখবে, টেক্সট থেকে দেখে দেখে লিখবে। যে কোশ্চেনটা সাজিয়ে লিখতে পারবে সেই কোশ্চেনটা সাজিয়ে তোমরা আনসার লিখবে। ওকে, এরপরে আর কোশ্চেনগুলো আলোচনা করতে করতে আমি বলে দেবো যে কেমনভাবে লিখতে হবে। ওকে, তো দেখো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়লে কিন্তু বুঝতে পারবে। একবার দুবার তিনবার যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ পড়বে। কোশ্চেনটি আছে হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। এই বিশ্বের গল্প জানতে হলে আমাদের অবশ্যই কী করতে হবে? এই বিশ্বের গল্প জানতে হলে আমাদের অবশ্যই কী করতে হবে? সোজা আনসার। তোমরা টেক্সটটা যদি পড়ে থাকো দেখবে আমার এই পুরো একটা আমি প্লেলিস্ট করে দিয়েছি ক্লাস 7 বলে, তোমরা 7 বলে প্লেলিস্টটা চেক করবে, দেখবে প্রত্যেকটা টেক্সট খুঁটিয়ে পড়া আছে, মানে সব পড়া আছে, তোমরা কিন্তু ফলো করবে। ওকে, দেখো আমি আনসারটা পড়ছি, তোমরা আনসার লিখবে এইভাবে, যেমনভাবে আমি লিখেছি না সেভাবে শুরু করবে, তাহলে কিন্তু একদম খুব সুন্দর দেখতে লাগবে। ইন বলে শুরু করবে, তারপরে লেখকটার নাম দেবে। ইন জওহরলাল নেহেরুজ দ্য বুক অফ নেচার, তোমরা ঠিক এইভাবে শুরু করবে। ইন জওহরলাল নেহেরুজ দ্য বুক অফ নেচার, তারপর কমা দেবে, তারপরে যে আনসারটা চাইছে সেই আনসারটা লিখবে। দেখো, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর সম্বন্ধে যদি কিছু জানতে হয় তাহলে আমাদের সমস্ত দেশ সম্বন্ধে জানতে হবে এবং সেই দেশের মানুষ সম্পর্কে জানতে হবে। ওকে, তারপরে বলবে উই মাস্ট নট থিঙ্ক অনলি অফ আওয়ার ওয়ান লিটল নেটিভ কান্ট্রি। শুধুমাত্র আমাদের নিজের দেশ সম্বন্ধে জানলে হবে না, আমাদের পাশে বা প্রতিবেশী দেশ যে সমস্ত আছে প্রত্যেকটা দেশ সম্বন্ধে জানতে হবে এবং সেখানকার বসবাসকারী মানুষজনদের সম্পর্কেও জানতে হবে। ওকে, তোমরা ঠিক এইভাবে আনসারটা লিখবে এবং টেক্সট থেকে দেখে দেখে লিখবে। সাজিয়ে লিখতে পারলে সাজিয়ে লিখবে বা টেক্সট থেকে ফলো করবে, অন্তত খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, আমাদের পৃথিবী কত প্রাচীন, আমাদের পৃথিবী কত প্রাচীন। দেখো ভীষণ ইজি, একদম টেক্সটে লেখাই আছে। আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবী খুব খুব প্রাচীন। কত প্রাচীন? মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, আমাদের পৃথিবী লক্ষ লক্ষ বছর প্রাচীন, আমাদের পৃথিবী লক্ষ লক্ষ বছরের প্রাচীন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস। হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস, মানুষ আসার আগে কারা এই পৃথিবীতে ঘুরে বেড়াতো? মানুষ আসার আগে কারা এই পৃথিবীতে ঘুরে বেড়াতো? তো দেখো, যখন হু দিয়ে প্রশ্ন থাকবে না, হু দিয়ে যখন প্রশ্ন থাকবে তখন লেখা কিন্তু ভীষণ সোজা। তখন তোমরা হুটা তুলে দেবে, হুটার পরিবর্তে যে আনসারটা আসবে সেই আনসারটা লিখবে। দেখো এখানে লেখা আছে কারা কারা ঘুরে বেড়াতো, অনলি কেবলমাত্র পশুরা ঘুরে বেড়াতো, তাহলে অনলি অ্যানিমেলস লিখবে। হুটা তুলে দেবে, হুটা তুলে দেওয়ার পর লিখবে অনলি অ্যানিমেলস। তারপরে হুয়ের পরে মানে কোশ্চেনেতে হুয়ের পরে যা লেখা আছে তোমরা সব বসিয়ে দেবে। দেখো অনলি অ্যানিমেলস, তারপর কোশ্চেনে লেখা ছিল রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস। একদম সেম টু সেম, মানে হু দিয়ে প্রশ্ন থাকলে হুটা তুলে আনসার বসাবে, বাকিটা হুয়ের পর থেকে দেখে দেখে নেবে, হুটা আর লেখার দরকার নেই। বুঝতে পারলে না? ওকে, তো বন্ধুরা এই 3টি কোশ্চেনই শুধুমাত্র তোমাদের অ্যাক্টিভিটি 2-তে দেওয়া ছিল। এছাড়াও আমি কিছু এক্সট্রা কোশ্চেন ডাফ অ্যান্ড ডাট থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে দিচ্ছি। ওকে বন্ধুরা,
অ্যাডিশনাল কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন 4, হু ইজ ইউ অ্যান্ড আই, হু ইজ ইউ অ্যান্ড আই। এখানে তুমি তোমরা যখন টেক্সটটা শুরু করবে না, টেক্সটের প্রথমে আছে তুমি এবং আমি, সুতরাং তাহলে তুমি কে আর আমি কে, এখানে তুমি এবং আমি কে, তুমি বলতে লেখকের মেয়ে এবং আমি বলতে লেখক নিচে। তো দেখো সেভাবে লিখেছি, দ্য অথর্স ডটার ইন্দিরা অ্যান্ড দ্য অথর হিমসেলফ জওহরলাল নেহেরু আর ইউ অ্যান্ড আই রেসপেক্টিভলি। তোমরা দেখো কোশ্চেনগুলো আমি কেমনভাবে লিখেছি, তাহলেই কিন্তু তোমরা লিখতে পারবে। ওকে, দ্য অথর্স ডটার ইন্দিরা অ্যান্ড দ্য অথর হিমসেলফ জওহরলাল নেহেরু আর ইউ অ্যান্ড আই রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি কেন বসেছে জানো? দেখো পরপর আমি লিখেছি, তাই এখানে তুমি বলতে লেখকের মেয়ে এবং আমি বলতে লেখক নিজে যথাক্রমে, মানে প্রত্যেকটার জন্য প্রথমটার উত্তর এবং দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা উত্তর। ওকে, এই জন্য রেসপেক্টিভলি বসেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম। তাদের মধ্যে কী সম্পর্ক, তাদের মধ্যে বাবা এবং মেয়ের সম্পর্ক। দেখো, দ্য রিলেশন বিটুইন দেম ইজ ফাদার অ্যান্ড ডটার, দ্য রিলেশন বিটুইন দেম ইজ ফাদার অ্যান্ড ডটার, তাদের মধ্যে বাবা এবং মেয়ের সম্পর্ক। কোশ্চেন 6, হোয়াট ওয়ার দ্য কন্টেন্টস টোল্ড ইন দ্য টেক্সট, হোয়াট ওয়ার দ্য কন্টেন্টস টোল্ড ইন দ্য টেক্সট। আর এই টেক্সটে মানে এই পাঠে তোমাদের আলোচ্য বিষয় কী, এই পাঠে তোমাদের আলোচ্য বিষয় কি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই দিয়ে দিচ্ছি আমি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তোমাদের এই পাঠে আলোচ্য বিষয় কী দেখো লিখেছি আমি, দ্য কন্টেন্টস টোল্ড ইন দ্য টেক্সট ওয়ার নেচার অ্যান্ড ইটস এলিমেন্টস লাইক রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস। তোমাদের এই পাঠে আলোচ্য বিষয় কি, এই পাঠে আলোচ্য বিষয় প্রকৃতি এবং প্রকৃতির বিভিন্ন উপাদান, যেমন পাহাড় পর্বত নদ নদী হতে পারে, এবং বিভিন্ন প্রাচীন প্রাণীর দেহাবশেষ ফসিল। ওকে, দ্য কন্টেন্টস টোল্ড ইন দ্য টেক্সট ওয়ার নেচার অ্যান্ড ইটস এলিমেন্ট লাইক রকস অ্যান্ড মাউন্টেন্স, সিজ অ্যান্ড টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিল অফ ওল্ড অ্যানিম্যালস। নেক্সট কোশ্চেন 7, হু ইজ দ্য রাইটার অফ দ্য পিস দ্য বুক অফ নেচার, হু ইজ দ্য রাইটার অফ দ্য পিস দ্য বুক অফ নেচার। এই যে আমাদের যে গল্প দ্য বুক অফ নেচার, এই গল্পটি বা এই অংশের লেখককে জওহরলাল নেহেরু। তাহলে হুটা তুলে দেবে শুধু উত্তর লিখবে, জওহরলাল নেহেরু ইজ দ্য রাইটার অফ দ্য পিস দ্য বুক অফ নেচার, জওহরলাল নেহেরু ইজ দ্য রাইটার অফ দ্য পিস দ্য বুক অফ নেচার। বন্ধুরা নেক্সট কোশ্চেন 8, হোয়াই মাস্ট উই থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপল দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, হোয়াই মাস্ট উই থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপল দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট। কেন আমরা প্রত্যেক দেশ এবং তার মানুষজন সম্পর্কে ভাববো, কেন আমরা প্রত্যেক দেশ এবং তার মানুষজন সম্পর্কে ভাববো, কেন ভাববো বলো তো? কারণ আমরা আমাদের সুন্দর পৃথিবী সম্পর্কে তথ্য জানতে চাই। আমরা আমাদের সুন্দর পৃথিবী সম্পর্কে তথ্য জানতে হলে সমস্ত দেশ সম্পর্কে এবং সেখানে এবং মানুষজন সম্পর্কে জানতে হবে, তাই আমরা এই সমস্ত জিনিস সম্পর্কে ভাববো। তো সেটাই লেখা আছে, দেখো তোমরা, we must think of all the countries and all the people that have inhabited it because we want to know many things about our beautiful world. কারণ আমরা আমাদের সুন্দর পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানতে চাই। তাহলে আবার পড়ছি, রিপিট করছি, ভালো করে শোনো, we must think of all the countries and all the people that have inhabited it because we want to know many things about our beautiful world. Okay, next question number 9, একটা বইয়ের লাইন দেওয়া হয়েছে প্রথমে, I am afraid I can tell you very little in these letters of mine. আমি খুব ভয় পাচ্ছি যে তুমি আমার এই চিঠিগুলির মধ্যে খুব কমই জানতে পারবে। চিঠির মাধ্যমে কত জানতে পারবে, তাই কমই জানতে পারে, তাই লেখক ভয় পাচ্ছে যে সে তার মেয়েকে এই চিঠির মাধ্যমে খুব কমই জানাতে পারছে। ওকে, এটা হচ্ছে বইয়ের লাইনটা। তারপরে কোশ্চেন আছে, হু ইজ রেফার টু বাই ইউ। এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে অবভিয়াসলি ইউ বলতে লেখকের মেয়েকে বোঝানো হয়েছে, ইন্দিরাকে বোঝানো হয়েছে। তারপরে আর একটা কোশ্চেন আছে, হোয়েন ডিড দ্য অথর রাইট দ্য লেটার্স। আর কখন লেখক এই চিঠিগুলো লিখেছে। কোশ্চেন দুটো আছে, তুমি বলতে কাকে বোঝানো হয়েছে এবং কখন কথক বা লেখক এই চিঠিগুলো তার মেয়েকে লিখেছে। তো দেখো প্রথমে এটার আনসার দিচ্ছি, দ্য অথর্স ডটার ইন্দিরা ইজ রেফার্ড টু বাই ইউ। এখানে ইউ বলতে লেখকের মেয়ে ইন্দিরাকে বোঝানো হয়েছে, দ্য অথর্স ডটার ইন্দিরা ইজ রেফার্ড টু বাই ইউ। ওকে, আর নেক্সট কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেনটা কী ছিল, কখন কথক চিঠিগুলো লিখেছে। দেখো তোমরা যখন টেক্সটটা পড়ছিলে না, তখন দেখবে যখন শুরু করেছে তখন অ্যাবাউট দ্য অথর সম্বন্ধে কিছু লেখা থাকে, সেই ছোট্ট প্যারাটার মধ্যে লেখা ছিল কথক কখন তার মেয়েকে চিঠিগুলো লিখেছিল। দেখো দ্য অথর, এখানে ভুল গেছে গো, দ্য অথর রাইট নয়, দ্য অথর রোট করবে, এটা পাস্ট টেন্স আছে তো রাইটের পাস্ট টেন্স রোট হবে WROTE। ওকে, একটু মিস্টেক হয়ে গেল, সরি।
তো আবার বলছি, দ্য অথর রাইট নয়, দ্য অথর রোট, দ্য অথর রোট দ্য লেটার্স টু হিজ ডটার ডিউরিং দ্য 1920s। 1920 দশকের শেষের দিকে, একদম শেষের দিকে লেখক বা কথক চিঠিগুলো লিখেছিল। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, একটা জিনিস জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, 1920 লেখা আছে, তারপরে দেখো এস যোগ করা আছে, তার মানে কি 1920 দশক। 1920 দশকের সময়টা কত? 1920 দশক মানে 1920 থেকে একদম 1920 থেকে 1929 পর্যন্ত। তাই এখানে 1920 সঙ্গে এস যোগ করা আছে। তাহলে 1920 মানে 1920 থেকে 1929 পর্যন্ত। এবার শেষের দিকে মানে কি? শেষের দিকে মানে 1928 হতে পারে বা 1929 হতে পারে। সেই সময়ে কথক চিঠিগুলো তার মেয়েকে লিখেছিল। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? যদি বুঝতে পারে থাকো ভালো, আর যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট কোশ্চেন 10, হু হ্যাড কাম বিফোর মেন কেম টু দ্য আর্থ? হু হ্যাড কাম বিফোর মেন কেম টু দ্য আর্থ? মানুষ আসার আগে কারা পৃথিবীতে এসেছিল? মানুষ আসার আগে কারা পৃথিবীতে এসেছিল? দেখো অনলি বসবে এখানে, শুধুমাত্র প্রাণীরা এসেছিল, তাহলে এখানে হুটা উঠে যে অনলি বসবে, হুটা উঠে যে আনসার বসবে, তাহলে হুটা তুলে যে অনলি অ্যানিম্যালস হ্যাড কাম বিফোর মেন কেম টু দ্য আর্থ। অনলি অ্যানিম্যালস হ্যাড কাম বিফোর মেন কেম টু দ্য আর্থ। নেক্সট কোশ্চেন 11, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ডিড দ্য সায়েন্টিস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য আর্থ হোয়েন ইট ওয়াজ টু হট? হোয়াট ডিড দ্য সায়েন্টিস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য আর্থ হোয়েন ইট ওয়াজ টু হট? যখন পৃথিবী খুবই উত্তপ্ত ছিল তখন পৃথিবী সম্পর্কে বিজ্ঞানীরা কী ভেবেছিল? যদি পৃথিবীটা হঠাৎ করে উত্তপ্ত হয়ে যায় তাহলে সে কেউ বাঁচবে কি? ঠান্ডা হয়ে গেলেও কেউ বাঁচবে না, আর হচ্ছে গরম হয়ে গেলেও কেউ বাঁচবে না। তাই তখন প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হবে। তখন সেটাই বিজ্ঞানীরা অনুমান করেছিল বা ভেবেছিল। দেখো সেটাই লেখা আছে, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট দ্য সায়েন্টিস্ট থট দ্যাট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এটা ছিল খুবই কঠিন, ফর এনি লিভিং বিং, যে কোনো জীবের পক্ষে, টু লিভ ইন ইট, এই পৃথিবীতে বাস করা। পৃথিবী যখন খুব উত্তপ্ত ছিল তখন কোনো জীবের পক্ষে তার জীবন টিকিয়ে রাখা একদম সহজ ছিল না, তাই কঠিন। হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট দ্য সায়েন্টিস্ট থট দ্যাট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। ওকে, নেক্সট কোশ্চেন 12, হোয়াট আর ফসিলস? হোয়াট আর ফসিলস, জীবাশ্ম কি? বিশাল ইজি কোশ্চেন। হোয়াট আর ফসিলস, জীবাশ্ম কি? ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস। ফসিল হলো পুরানো জীবের দেহাবশেষ। ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, ফসিল হলো পুরনো জীবদের দেহাবশেষ। বন্ধুরা নেক্সট কোশ্চেন 13, হোয়াই ওয়ার দেয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট ফর লং টাইম? হোয়াই ওয়ার দেয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট ফর লং টাইম? কেন দীর্ঘ সময় ধরে কোনো পুরুষ মহিলার বাস ছিল না? কেন দীর্ঘ সময় ধরে এই পৃথিবীতে পুরুষ মহিলার বাস ছিল না? তো বিশাল ইজি, কারণ পৃথিবীতে উত্তপ্ত ছিল, তারা কেউ বাঁচবে? সেটাই বলা আছে, দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট ফর এ লং টাইম বিকজ দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট ফর এ লং টাইম বিকজ দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। নেক্সট কোশ্চেন 14, হু ওয়ার অন দ্য আর্থ বিফোর দ্য অ্যানিম্যালস কেম টু দ্য আর্থ? ভালো করে কোশ্চেনটা বোঝো, হু ওয়ার অন দ্য আর্থ বিফোর দ্য অ্যানিম্যালস কেম টু দ্য আর্থ? প্রাণী আসার আগে পৃথিবীতে কারা ছিল? কেউ তো ছিল না, তাই এখানে হুটা তুলে নো লিভিং বিং বসাবে। নো লিভিং বিং ওয়ারটাকে করে দেবে ওয়াজ অন দ্য আর্থ বিফোর দ্য অ্যানিম্যালস কেম টু দ্য আর্থ। নো লিভিং বিং ওয়াজ অন দ্য আর্থ বিফোর দ্য অ্যানিম্যালস কেম টু দ্য আর্থ। আমাদের লাস্ট কোশ্চেন 15, ভালো করে শোনো। হোয়াট ইজ, আর এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন অ্যাবাউট দিস ওয়ার্ল্ড? হোয়াট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন অ্যাবাউট দিস ওয়ার্ল্ড? পৃথিবী সম্বন্ধে কোনটি ভাবা কঠিন? দেখো বর্তমানে পৃথিবী নানা রকমের জীব জগৎ, বিভিন্ন রকম জীবে বলো বিভিন্ন রকম প্রাণী, উদ্ভিদ এবং মানুষজনে ভর্তি আছে। সুতরাং সেইগুলোকে বাদ দিয়ে আমাদের পৃথিবীকে ভাবা কি সোজা? মোটে নয়, তো সেটাই তো কঠিন। তো দেখো আনসার লিখেছি, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন অ্যাবাউট দিস ওয়ার্ল্ড উইথাউট অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস দ্যাট এক্সিস্ট ইন আওয়ার আর্থ। আমাদের পৃথিবীতে যে এখন হাজার হাজার মানুষজন বাস করছে, বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন গাছপালা, বিভিন্ন প্রাণী যে সমস্ত আছে, তাদেরকে বাদ দিয়ে কি পৃথিবী ভাবা সম্ভব? মোটেই না। তাই বলা হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন অ্যাবাউট দিস ওয়ার্ল্ড উইথাউট অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস দ্যাট এক্সিস্ট ইন আওয়ার আর্থ। ওকে বন্ধুরা, দেখো আমাদের পরের অ্যাক্টিভিটি 3,
তো অ্যাক্টিভিটি 3তে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে উপযুক্ত শব্দ খুঁজে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড আর গিভেন, আর যে শব্দটা হবে তার প্রথম লেটারটা দেওয়া আছে। দেখো পড়ছি। কোশ্চেন এ, অ্যাজ এ সাবজেক্ট, তারপরে দেখো এইচ দেওয়া আছে। এইচ মানে কি? হিস্ট্রি। অ্যাজ এ সাবজেক্ট হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। অ্যাজ এ সাবজেক্ট হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। বিষয় হিসাবে সাবজেক্ট মানে বিষয় হিসাবে ইতিহাস খুবই জনপ্রিয় বা খুবই আকর্ষণীয়, ওকে, বা খুবই মজাদার একটা সাবজেক্ট। কোশ্চেন বি, উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেইবারিং কান্ট্রিজ। আমাদের প্রতিবেশী দেশের সাথে খুব ভালো সম্পর্ক আছে, ওকে। নেক্সট কোশ্চেন সি, প্লান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো। প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো। আর উদ্ভিদের বৃদ্ধির জন্য কী লাগবে? জল লাগবে, বাতাস লাগবে এবং সূর্যালোক লাগবে। নেক্সট কোশ্চেন ডি, ক্যান ইউ ইমাজিন, দেওয়া আছে, ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। তুমি কি কল্পনা করতে পারবে এই পৃথিবী কতটা বড়? নেক্সট কোশ্চেন ই, ইউ শুড স্টাডি হবে এখানটায়। ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। তুমি যদি চাও নিজেকে একজন ভালো ছাত্র হিসেবে পরিচয় দিতে, তাহলে তোমাকে কিন্তু রেগুলার মানে নিয়মিতভাবে প্রতিদিন পড়াশোনা করতে হবে, ওকে। বন্ধুরা, আমাদের শেষ অ্যাক্টিভিটি 4, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে এখানে বাক্য রচনা করতে বলেছে। ফার্স্ট ওয়ার্ড, এর দাগের ইন্টারেস্ট মানে আমি লিখে দিচ্ছি আগ্রহ। আই হ্যাভ এ গ্রেট ইন্টারেস্ট ইন হিস্ট্রি। তো বন্ধুরা, আমি চাই তোমরা এই প্রত্যেকটি ওয়ার্ড দিয়ে নিজের মতো করে মেক সেন্টেন্স করে আমাকে কমেন্ট বক্সে দেখাও। যে ওয়ার্ডগুলো আমি পড়ছি বা যে বাক্য রচনাগুলো পড়ছি সেই বাক্য রচনাগুলো বাদ দিয়েও তোমরা নতুন বাক্য রচনা করে কমেন্ট বক্সে উল্লেখ করো, যাতে করে আমি দেখতে পাই তোমাদের মধ্যে কত ক্রিয়েটিভিটি আছে, ওকে। নতুন কার কত সৃষ্টি করার ক্ষমতা আছে। তো ইন্টারেস্ট মানে আগ্রহ, আই হ্যাভ এ গ্রেট ইন্টারেস্ট ইন হিস্ট্রি। নেক্সট নাম্বার বি, সারফেস মানে উপরিতল। উই লিভ অন দ্য সারফেস অফ দ্য আর্থ। আমরা পৃথিবীতলের উপরেই বাস করি, পৃথিবীতলের উপরে বাস করি। কোশ্চেন সি, ইনহ্যাবিটেড পাস্ট টেন্সে দেওয়া আছে মানে বাস করতো। মেনি বেগার্স ইনহ্যাবিটেড নিয়ার দ্য টেম্পল এরিয়া। অনেক ভিক্ষুক এই মন্দির চত্বরের এলাকায় বাস করতো, ওকে, বাস করতো পাস্ট টেন্সে। নেক্সট আছে ডি, টুগেদার মানে একত্রে বা একসাথে। উই সেলিব্রেট দ্য ফেস্টিভ্যাল টুগেদার। লাস্ট ইয়ের দাগের সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। সায়েন্টিস্ট মেক্স নিউ ইনস্ট্রুমেন্ট। একটা বিজ্ঞানী নতুন যন্ত্রপাতি তৈরি করে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।